স্বাগত একাত্তর জানালে সাথে আছে আমি রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি এবং পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সমস্ত খবর শিরোনাম হয়ে থাকে আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমাদেরকে বিশ্লেষণ শোনান এবং সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব শামসুল আলম লিটন। অবধারিতভাবে আজকে যে সমস্ত খবরগুলো আছে তার ভিতরে তারেক রহমানের দেশে ফেরার পর প্রথম যে কর্মসূচি, যে কর্মব্যস্ত দিন তিনি পালন করছেন এবং এখনও তিনি পথের মধ্যে আছেন, কারণ সাভার সিটি সৌধ থেকে তিনি এখন গুলশান বাসভবনে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, আমি শেষ খবর বলতে ৪৫ মিনিট আগের খবর বলছি, যে তিনি আসলে গাবতলীর কাছাকাছি পৌঁছে গেছেন। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। বিএনপি নেতা কর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সাথে টুকরো টুকরো আরও কিছু খবর আছে। এবং দর্শক বলে রাখি, আমাদের এই আয়োজনের বিভিন্ন পর্যায়ক্রমে যুক্ত হবেন আমাদের অতিথিরা এবং আমরা তাদেরও বিশ্লেষণগুলো জানার চেষ্টা করব। দর্শক বলে রাখি, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। আমরা বোধ করি এখানে তাকে দেখতে পাবো। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল যুক্ত হবেন এবং আমাদের সঙ্গে এই আলাপের একটা পর্যায়ে যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং শামসুল আলম লিটন, আপনাকে দিয়ে একাত্তর জানালের শুরুটা করতে চাই। দেখুন, আমরা আসলে যখন কোনো নেতার রাজনৈতিক ক্যারিয়ারে বিভিন্ন রকমের টার্নিং পয়েন্ট, চড়াই উতরাই নিয়ে কথা বলি, সেখানে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জন্য বিস্ময়কর বটে, কিন্তু কিছু ঘটনা বিস্ময়করের পাশাপাশি চোখ ভিজে যায় এবং তেমন একটা অনুভূতির জায়গা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তারেক রহমান ১৯ বছর পর নিজের বাবার সমাধির সামনে দাঁড়িয়ে দলীয়ভাবে তিনি দোয়া করেছেন, তারপর নিজে কিছুক্ষণ দোয়া করেছেন, দোয়া করা শেষ করে পকেট থেকে রুমাল বের করে চোখটা মুছেছেন। এবং এই জায়গাটাতে এসে কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, একজন ছেলে ১৯ বছর পর বাবাকে স্মরণ করছেন, এমন একটা মানবিক ছবিটা ফুটে উঠেছে। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, আপনার সাংবাদিকতার চোখ দিয়ে এই মুহূর্তটাকে একটু বিশ্লেষণ করবেন। হ্যাঁ, ধন্যবাদ। এবং এখনও করছি সাংবাদিকতা। তো দ্বিতীয়ত আমার দ্বিতীয় পেশা যোগ হয়েছে সলিসিটর অ্যাজ এ লয়ার, ব্রিটিশ কোর্টে আমি প্র্যাকটিস করি। সো দুটো দৃষ্টিকোণ থেকেই, এবং সোশ্যাল রাইটস, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি। যে রাইটটার জন্য আমরা সংগ্রাম করেছিলাম গত ১.৫ দশক, সেই রাইটটি হচ্ছে বাবা যেন তার সন্তানেরকে দেখতে পায়, বাবা যেন তার সন্তানকে আদর করতে পারে, অসুস্থতার সময় মা যেন মায়ের শিয়রে যাতে বাবা অথবা সন্তান থাকতে পারে, এবং কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করতে পারে। যে অধিকারটি মানুষ হারিয়েছিল বলার অর্থ হচ্ছে যে যেখানে যে গণতন্ত্র, অর্থাৎ যারা গণতান্ত্রিক অধিকার অথবা জনগণের অধিকারের জন্য কথা বলতেন, যারা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতার মাধ্যমে কথা বলার চেষ্টা করতেন শীর্ষ নেতাদের মধ্যে, তাদের ব্যাপারটা ছিল একভাবে, অথবা বৃহত্তর পরিসরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিয়া পরিবারের উপর এবং আরও কিছু জাতির বিবেক এবং শত শত হাজার হাজার রাজনৈতিক কর্মী দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তারা ৫ই আগস্টের পর ফিরে এসছে। এবং আজকে তারেক রহমান সাহেবের যেই দৃশ্যটি আপনি দেখলেন, এটি বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতিকদের কিংবা যারা বিভিন্ন কারণে বিশেষ গোত্রভুক্ত হয়, তাদের জীবনে কিন্তু এরকম ছবি হচ্ছে, এটা প্রতীকী। এই একটি প্রতীকের মধ্য দিয়ে হয়তো ওনার অনেক না বলা কথার একটা ছবি সাংবাদিকরা ক্যাচ করতে পেরেছে। যদিও এটা একান্ত প্রাইভেট মোমেন্ট। এ ধরনের মোমেন্টে বিদেশে আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে, বিদেশে বলতে আসলে যেই সব দেশ সামাজিক যে ভ্যালুসগুলো এবং প্রাইভেসিগুলো ইত্যাদি নিয়ে অনেক বেশি সচেতন, তথ্য নিয়ে অনেক সচেতন, সেখানে আশেপাশে অন্য মানুষগুলো সরে যায়, কিছু সময় একা থাকতে দেওয়া হয়। আমরাও আস্তে আস্তে বুঝবো এই কথাগুলোর মানেটা কি। কিন্তু আজকে ওনার এই ছবিটার মধ্য দিয়ে ১৭ বছরের যে নির্মমতার মধ্যে আমরা বসবাস করেছি তার একটি প্রতীকী, একটি মর্মান্তিক একটি ছবি। এই সময়ে আপনি আমি, আমাদের প্রত্যেকেরই বাবা মা আছে, যাদের বাবা মা নাই তারা, এবং তাদের বাবা মার কবরের পাশে দীর্ঘ সময় পরে যাওয়ার যে প্রচণ্ড বেদনা, এটা অনেক বড় বড় উপন্যাসের বিষয় হতে পারে। কারণ দুটি জীবন অথবা অনেকগুলো জীবনের অসংখ্য কথা,
অসংখ্য আঙ্গুলে হাত রেখে বাবা অথবা মা যখন সন্তানকে হাতে নিয়ে ঘুরে, তখন থেকে শুরু করে স্কুল কলেজে যাওয়া, বিনোদন, চলাফেরা, শিক্ষা, কত কিছু একটা বাবা সন্তানের মধ্যে থাকে। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে অথবা কখনো প্রতি জুমায় সন্তানরা বাবা মায়ের কবরের পাশে যান। এটি কিন্তু এই জিনিসগুলোই হচ্ছে সমাজ। একটা সমাজ আর রাষ্ট্র মানে শুধুমাত্র যে স্লোগান, কিছু লোক মন্ত্রী হবে, এমপি হবে, কিছু লোক এমপি হবে, চেয়ারম্যান হবে ইত্যাদি না। এর সমাজের কোটি কোটি মানুষের যে শত শত নানা রকমের আবেগ, এটাই হচ্ছে কিন্তু এই জন্যই যেই রাষ্ট্র নিরাপদভাবে প্রতিটি মানুষ তার প্রতিটি অনুভবের জায়গা, প্রতিটি দরকারি জায়গা, প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় কর্তব্য অনুশীলন করতে পারে, সেটি হচ্ছে সভ্য রাষ্ট্র, সেটি হচ্ছে গণতন্ত্র বলা হয়। এখন পর্যন্ত গণতন্ত্র হচ্ছে বেস্ট সিস্টেম সেই কারণে। তো এই জন্য আজকের এই চোখের পানি, আজকে যে তার যে আবেগ, এটি যদি আমরা ন্যূনতম আমরা শেয়ার করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের এই প্রতিজ্ঞা নেওয়ার সময় এসছে যে এই ধরনের কোনো সন্তান আর কোনো দিন যাতে তার পিতামাতার অথবা পিতার কবর থেকে, তার স্মৃতির কাছ থেকে কোনো মায়ের অসুস্থতার সময় তার পাশে থাকার অধিকার, মৌলিক অধিকারটুকু না হারায়। এই কথাটি আমার মনে হয় অনেক অব্যক্ত বেদনার, এবং এখান থেকে একদম মানে আমি আসলে আপনার কাছ থেকে এই বক্তব্যটাই আসলে নিতে চাই। রাজনৈতিক অনেক কৌশল থাকবে, সেই কৌশলের জায়গা থেকে বেরিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্রে নানা রকমের ঘটনা ঘটে, কিন্তু দিন শেষে বাবা মার সঙ্গে সন্তানের এই বিচ্ছেদটা কখনোই কাম্য নয়। এবং আমরা দেখতে পেলাম যে গতকাল তারেক রহমান তার মার কাছে গেলেন, এবার কেয়ার হাসপাতালে গেলেন, সেখানে কিছুটা সময় কাটিয়েছেন। আমরা সেটা সঙ্গত কারণে দেখতে পাইনি, কিন্তু তিনি যখন চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন সেই ছবিটা আমরা দেখলাম। এবং তারপর দিন অর্থাৎ আজকে আমরা দেখতে পেলাম তিনি তার বাবার পাশে দাঁড়াতে পেরেছেন। দুটো জায়গা আসলে অবশ্যই খুবই ইমোশনাল। আমি একটু কথা বলতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শুরু থেকে আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুস সালাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপির জন্য এই সময়টা যেমন আবেগের, তেমনি আত্মবিশ্বাসের, তেমনি আশাবাদের। আমার হাতে সময় বিরতির আগে যাওয়ার আগে খুব কম, এই কম সময়ের মধ্যেই দল হিসেবে বিএনপির এখনকার যে অনুভূতি জায়গাটা সেটা একটু শুনবো, তারপর আমরা ধীরে ধীরে অন্যান্য প্রসঙ্গে যাব। জি ধন্যবাদ। আমার সহালোচক যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। জি শোনেন, আসলে বিএনপির জন্মটাই কিন্তু হয়েছে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে। যখন দেশটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, তিনি দায়িত্ব নেন, কোন অবস্থায় নিয়েছিলেন সেটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তী পর্যায়ে যদি ওই রাষ্ট্রকে একটা সামনের স্বপ্ন দিক দেখিয়েছিলেন, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় তিনি সংস্কার করেছিলেন, সংস্কার করে একটা পর্যায়ে আনার পরে, এবং শুধু রাজনীতি না, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এমনকি বৈদেশিক নীতিতে তিনি একটা স্থিতিশীলতার পর্যায়ে এনেছিলেন। এবং সেটাকে ধরে রাখার জন্যই কিন্তু তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এরপরেও দেখেন, আবার পরবর্তী পর্যায়ে উনি চলে যাওয়ার পরে বেগম খালেদা জিয়াকে অনেক স্ট্রাগল করে কিন্তু তারপরে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয়েছিলেন। উনি কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নেত্রী হয়েছেন। ওনার পথ চলাটাও কিন্তু খুব সহজ ছিল না। ঠিক একই পন্থায় আপনি দেখেন যে গত 17-18টা বছর আজকে দেশে নায়ক তারেক রহমানকে আজকে বিদেশে কিভাবে তাকে অবস্থান করতে হয়েছে। এবং বিদেশে অবস্থানটাও মানে স্বেচ্ছায় তার অবস্থান না, সেই সময় বলা চলে যে অনেকটা বাধ্যই করেছিল 1/11-এর পরে 1/11 সরকার তাকে বাধ্য করেছিল দেশ ছাড়তে। এবং এটা তো স্বাভাবিক, তার সাক্ষাৎকার, কথাবার্তার মধ্যে দিয়ে ইতিমধ্যেই দেশবাসী জেনেছে, আপনারাও জেনেছেন যে আসলে উনি কি রেখে গেছিলেন আর কি হারিয়েছেন। এটা তো কোনোভাবে ফিরে পাওয়ার না। তবে একটা মোটা দাগের মধ্যে যেটা, যারা বিদেশে অবস্থান করেন এবং এইভাবে অবস্থান করেন যে দেশে তার নিজের বাবা মা মারা গেলে দেশে আসতে পারে না, একটা কবরে একটা মাটি দিতে পারে না, এমনকি অনেকে গুম হয়েছে, সে কি মারাই গিয়েছে না তার কবর আছে না বেঁচে আছে সেটা পর্যন্ত জানে না। এই সমস্ত একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু দেশটা এত বছর অতিক্রান্ত হয়েছে। সবচেয়ে বড় কথা যে একটা রাষ্ট্র, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীনতার স্বপ্নটা কি ছিল? যে আওয়ামী লীগ আগে বলতো যে স্বাধীনতা এনেছে তারা, আর স্বাধীনতার স্বপ্ন একমাত্র তারাই বাস্তবায়ন করতে পারে। কিন্তু আসলে হয়েছে উল্টা, যে স্বাধীনতার স্বপ্নটা ধূলিসাৎ করেছে তারা।
বরঞ্চ বলা চলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যতটুকু সময় ছিলেন, এরপরে বেগম খালেদা যে যতটুকু সময় ছিলেন, সেই সময় রাষ্ট্রটাকে মানবিক করার কিন্তু তারা চেষ্টা করেছিলেন। একটা রাষ্ট্রে যদি স্বাভাবিক একটা মৃত্যুর গ্যারান্টি না থাকে, তাহলে মনে করে একটা পরিবার আমি গঠন করলাম, সেই পরিবারের মধ্যে যদি আমার শান্তি না থাকে, তাহলে সেই পরিবার আমার কতটুকু কি হবে। তো ঠিক তেমনি ভাবে একটা দেশের যে যার বাবা এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং যার মা দীর্ঘ 9 বছর সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, আজকে আবার যখন তার উপর সেই আক্রমণটা আসলো, এবং সেটা তো আমরা বুঝতেই পারি যে উনি কি মানসিকভাবে, শারীরিকভাবে সবকিছুতে কতটুকু বিপর্যস্ত ছিলেন। তবে এটাকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে তিনি এত কিছুর পরেও কিন্তু তিনি বিদেশে বসে থাকলেও কিন্তু জনগণের থেকে তিনি কখনো ডিটাচ ছিলেন না, একদিনের জন্য না, 1 ঘন্টার জন্য না। তিনি সবসময় দেশকে নিয়ে ভেবেছেন এবং তার মার যে অসমাপ্ত যে কাজ, সেগুলোকে কিভাবে পূর্ণ করা যায় দেখেছেন। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের এবং 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 আপনি যখন আসলে সারাদিন এই ছবিগুলো আমরা দেখছিলাম এবং মানুষের বক্তব্যগুলো শুনছিলাম, রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য শুনছিলাম এবং আপনাদের মতো যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তাদের বক্তব্যগুলো জানছিলাম, তখন মোটা দাগে একটা কথা বারবার আসে যে দূরে থেকে 1000 কিলোমিটার দূরে থেকে দলকে উজ্জীবিত রেখে নেতৃত্ব দিয়ে রাজস্বিক প্রত্যাবর্তন, এটা সত্যিকার অর্থে গোটা বিশ্বের ইতিহাসে বিরল। আমি এটা নিয়ে আরো দীর্ঘ আলাপে যাব, একটা ছোট্ট বিরতিতে আমাকে যেতেই হচ্ছে, নিশ্চয়ই কথা হবে এবং অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আপনার কাছে তখন জানার চেষ্টা করব। তারেক রহমান দেশে তো এসেছেন, কিন্তু আপনি জানেন যে আসলে এক বা একাধিক চক্র সবসময় সক্রিয় থাকে নির্বাচনকে বানচাল করার, পেছনে নিয়ে যাওয়ার কিংবা অনিশ্চয়তার নিচে যাওয়ার। এটা আসলে মোকাবেলা করা কতটা চ্যালেঞ্জিং হবে, নিশ্চয়ই সেগুলো নিয়ে আলাপ করবো ছোট্ট একটা বিরতির পর। ফিরে এসে দর্শক আপনারা আছেন 71 জানালে, একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। আবারও ফিরবো আলাপে এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। জনাব আবুল হাসান রুবেল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই রাতের বেলা আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল আপনার সঙ্গে যুক্ত হতে চাই। শামসুল নজরুল, আপনিও আছেন এই আলাপের মধ্যে। অধ্যাপক মিথিল, একটা বিষয় আপনি দেখেছেন, জনসমুদ্রের মাঝে আসলে তারেক রহমান যেভাবে মিশে গেছেন, যেভাবে ক্লান্তিহীন অবিরত তিনি অভিবাদন জানিয়ে গেছেন এবং মানুষের সমর্থন পাচ্ছেন সেই ফিরতি অভিবাদনের মধ্য দিয়ে, সেটা রাজনীতির মধ্যে অনেকেই বলছেন নতুন একটা অধ্যায়ের সূচনা হলো বটে। কিন্তু যখন আমরা নতুন অধ্যায়ের সূচনা বলছি, তখন অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সামনে দেখতে পাচ্ছি। আন্দোলনের মাধ্যমে হোক, নতুন জোট তৈরি করে হোক, নানাভাবে আসলে রাজনীতি নতুন নতুন দিক তৈরি হচ্ছে। আমরা যখন কথা বলছি তখন এরকমও বিভিন্ন বিশ্লেষকরা বলছেন একটা শক্তি ঘাপটি বেড়ে আছে, সুযোগ খুঁজছে কিছু একটা করে নির্বাচনটাকে পেছানো। এই সব কিছু তো একটা চ্যালেঞ্জ হিসেবে তারেক রহমানের সামনে তো আছেনই, এবং তারেক রহমান নিজেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার নিজের দেশের জন্য এবং জনগণের জন্য। 31 দফা আছে, অন্যদিকে নানামুখী শক্তি কার্যকর আছে। আপনি আসলে বিশ্লেষক হিসেবে কি দেখছেন, কি চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচকদের। আসলে আমরা যদি বাংলাদেশের সিন্স ইন্ডিপেন্ডেন্স ক্রান্তিকালগুলো দেখি, আমরা দেখেছি যে এই ফ্যামিলি থেকে আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। এর জন্য আমি দেখেছি স্বাধীনতা আন্দোলনে এই পরিবারের যিনি কর্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা, উনি কিভাবে দাঁড়িয়েছেন। আর আপনারা হয়তো জানেন উইলিয়াম বি মায়ালাম তার বইতো এই কথাগুলো স্পষ্টত লিখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 81-তে না হয়ে 75-এ হতো, হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বের সংকটে পড়তো। তার পরবর্তীতে আমরা দেখেছি যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, এই 82 থেকে 90 পর্যন্ত আমরা দেখেছি এই পরিবারের গৃহবধূ থেকে বেরিয়ে এসে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে কিভাবে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করেছিলেন, যার কারণে ইতিহাসে এবং বাংলাদেশের মানুষের কাছে এই পরিবারের সদস্য যিনি বেগম খালেদা জিয়া পরিচিত একজন আপসহীন দেশনেত্রী, যিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে আবার গণতন্ত্রের সূচনা করেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখেছি, আমরা সিন্স ইন্ডিপেন্ডেন্স, যে জিনিসটা আমি বলতে চাই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন ছিল সবগুলো নির্বাচনই কিন্তু কম বেশি প্রশ্নবিদ্ধ ছিল। বাট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে
সেগুলো নিয়ে কিন্তু মানুষের কোশ্চেন তেমন একটা ছিল না। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি সে 91 যে নির্বাচনটা হয়েছে, এইটা আমি আমার বিশ্লেষণে বলছি এই যাবৎকালে সবচেয়ে ফেয়ার একটা ইলেকশন হয়েছিল, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। তার পরবর্তীতে কয়েকটি নির্বাচন ফেয়ার হয়েছে। তারপর থেকে আমরা দেখি যে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, যাকে মাফিয়া সরকার বলেও অভিহিত করা হয়, গত 16-17 বছর গণতন্ত্র বিপন্ন ছিল, মানবতা বিপন্ন ছিল, যেখানে হত্যা, গুম, রাহাজানি ছিল একটা নিত্যদিনের ঘটনা। ভিন্ন মত, অধ্যাপক মিথাল, আপনি খুব চমৎকার করে আসলে বলছেন ধরে ধরে। যদি আমি এখনকার সময়টা একটু বলি সুনির্দিষ্টভাবে যে তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ, তাহলে কয়েকটি বিষয় আলাপ করতে সুবিধা হবে আমার জন্য। জি হ্যাঁ, সত্যি আসলে আমি বলবো যে বাংলাদেশে এই গত 16-17 বছর বঙ্গুর অবস্থা থেকে পুনরুদ্ধার করতে হলে নিঃসন্দেহে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে রয়েছে। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন এবং এমন একটা দেশে ছিলেন যেখানে আসলে আমরা জানি যে ওয়ার্ল্ড পলিটিক্সও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। সেখান থেকে নিশ্চয়ই গত 16-17 বছর উনি যেরকম সারাউন্ডিংস থেকে এবং এত বড় একটা দলকে দেশের বাইরে থেকে চালাতে যেয়ে কিন্তু উনি প্রতিনিয়তই কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং সেগুলো উনি যথারীতি ওভারকাম করেছেন। সামনে যে চ্যালেঞ্জটা হবে, আমি যেটা মনে করি সবচাইতে, বাংলাদেশে এখন তরুণ ভোটার সংখ্যা হচ্ছে সবচাইতে বেশি। এই তরুণদের পালস বোঝা, তরুণদের অবজার্ভ করে তারা ফিউচারে বাংলাদেশকে কেমন বাংলাদেশ দেখতে চায়, সেটা হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আপনি সত্যিকার অর্থে দেখেন, আমরা ট্রেডিশনাল মেথডে যেটা দেখেছি, আমরা সবসময় সিনিয়র সিটিজেন, মিডল ইস্ট পর্যন্ত আমরা কনসিডার করেছি। এবার কিন্তু যিনি আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, ওনাদেরকে কিন্তু নিঃসন্দেহে তরুণ এবং যুবকদের পালস বুঝতে হবে। এবং এই জন্য আমি মনে করি শুধু এদের ওপর কোনো কথা বলে চাপিয়ে দেওয়া না, ওদের কথা শোনা। এবং এই মডার্ন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে আমিও যখন একজন শিক্ষক হিসেবে ক্লাসে পড়াতে যাই, আমি কিন্তু সবসময় শুধু নিজে কথা বলি না, আমি শোনার চেষ্টা করি আসলে তরুণরা কিভাবে শুনতে চায়, কোন কথাগুলি শুনতে চায়, ওরা বাংলাদেশকে, আগামী বাংলাদেশকে কিভাবে গড়তে চায়। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আমরা দেখেছি কখনো একজন নেতা শুরুতে এত জনপ্রিয় ছিল, আবার 1 বছর এবং 2 বছরের মাথায় কিন্তু আনপপুলার হয়ে গেছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য। আমি যেটা বলি, সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে চাটুকারিতা থেকে দূরে থাকতে হবে। কারণ একজন নেতা যখন জনপ্রিয় হয়ে যায়, তখন সারাউন্ডিংস এ যদি শুধু ইফ হি অর শি ইজ সারাউন্ডেড বাই চাটুকার, এটাই হয়ে যায় ভয়ঙ্কর। কারণ সবচাইতে যেটা বেশি প্রয়োজন একজন নেতার, তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার মানুষ, এবং ভুলগুলো কে ধরিয়ে দিবে, সেজন্যই শাসক ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রয়োজন। এবং উপদেষ্টা, আমি বলি শুধু নামমাত্র উপদেষ্টা থাকলে হবে না, সত্যিকার অর্থে কেউ ভালো করেছে সেটা অ্যাপ্রিসিয়েট না করলেও হয়, কিন্তু কেউ ভুল করেছে সেই ভুলটা যদি ধরিয়ে না দেয়, আমি যদি হয়ে থাকি, আমি সেই ভুলটা আবারও করব। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার ওয়েল উইশার সেই যে আমার ভুল ধরিয়ে দেয়। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই কাজটা করতেন। আমার ধারণা জনাব তারেক রহমানও এর দিকে নজর দিবেন। এখন পর্যন্ত আসলে তারেক রহমানের যে দীর্ঘ সময় ধরে আসলে এই অনলাইনে সংযুক্ত থেকে হাজার হাজার মাইল থেকে দূরে থেকেও দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে এত ষড়যন্ত্রের মাঝখানেও দীর্ঘদিন ধরে এই দলটা দাপটের সাথেই মাঠে থেকেছে এবং এখন সেই সুফলটা ভোগ করছে, তার মানে ওই অংশের পরীক্ষাটা ইতোমধ্যেই তারেক রহমান হয়তো দিয়ে ফেলেছেন, বাকিটুকু সামনে বিশ্লেষণ করার ব্যাপার। শামসুল একটু এই ইস্যুতে কিছু যুক্ত করবেন আপনি? আমি মিথিলকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো এখানে শীর্ষস্থানীয় একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং আমি আপনার অনেক বক্তব্য শুনেছি, খুবই নৈর্ব্যক্তিকভাবে আপনি এখানেও তুলে ধরেছেন। আপনার কি মনে হয়েছে যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, বিশেষ করে তরুণদের অভিমত শোনা, পালস বোঝা আর জনপ্রিয়তা 1-2 বছরের মধ্যে হারিয়ে ফেলার অনেক উদাহরণ বাংলাদেশে এবং বিশ্বে ভুরি ভুরি আছে, এবং সেটা খুবই নির্দয় এবং নির্মম অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখেছি। আর চাটুকারিতা থেকে দূরে থাকা, এই তিনটি খুবই ডিফিকাল্ট জব, তিনটাই খুব। আপনার কি মানে রিসেন্ট উনি যে বক্তব্যগুলো রেখেছেন এবং যে প্রত্যাশাগুলো এবং 31 দফার যে কমিটমেন্ট, সেখানে
এই ব্যাপারগুলো অ্যাড্রেস করার যথেষ্ট ইঙ্গিত অথবা তথ্য আপনি পেয়েছেন কিনা, এবং পেলে সেটা কিভাবে পেয়েছেন একটু যদি ন্যারেট করতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থে যে প্রশ্নটা করেছেন, আমি জাস্ট উনি পদার্পণ দেশে এসেছেন গতকাল। ইটস টু আর্লি টু গিভ দ্য কমেন্টস আসলে উনি কতটুকু করতে পারবেন। তবে আমি যে চ্যালেঞ্জগুলো, যে প্রশ্নটা, যে চ্যালেঞ্জগুলো আগামী দিনে আসছে, আমরা দেখেছি যে অতীতে বাংলাদেশের নেতৃত্বের ক্ষেত্রে আপনি দেখেন সবচাইতে কিন্তু অবস্টাকল ছিল এই চাটুকাররা সারাউন্ডেড হয়ে যায়, এবং চাটুকারদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে অ্যাকচুয়ালি, এবং তাদের মধ্যে একটা নেগোসিয়েশন থাকে, এবং চাটুকাররা কিন্তু কখনোই ভালো লোকদের এই সারাউন্ডিংসে আসতে দেয় না, এই বলয়টা থেকে দূরে রাখে, এবং এমন ভাবে একটা বলয় তৈরি করে রাখে, বিশেষত রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে ওরা একটা বলয় করে রাখে, তাদের মধ্যেই একটা গিভ এন্ড টেক রিলেশন থাকে, এবং তারা একটা সিন্ডিকেটের মতোই কাজ করে। এইটা একজন নেতা তাকে, ওনাকে প্রথমে সেটা বুঝতে হবে। এবং আপনি দেখেন যেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেদিন কিন্তু দুপুরবেলা ওনাকে কিন্তু খাবার খাইয়ে দিয়েছিলেন যিনি ষড়যন্ত্রকারী ছিলেন। এটা একটা নেতাকে প্রথমেই বুঝতে হবে যে আসলে কে আমার চাটুকারিতা করছে, কে আমার ওয়েল উইশার। আমার পাশে কিন্তু তাকেই সবচাইতে বেশি স্পেস দিতে হবে যে আমার ভুলগুলো ধরিয়ে দেয়, আর ভুলগুলো থেকেই তো শেখা। আমি আমার শিক্ষকতার প্রথম জীবনে আমি কিন্তু সব সময় ক্লাস শেষ করে আমি আমার ছাত্র ছাত্রীদের বলতাম, একটু অফিসে এসে তো তোমার সাথে একটু কথা বলতে চাই। তার মানে আমি তখন ফিডব্যাক গুলো নিতাম। একটা সময়ে আমার ফিডব্যাক নিতে হচ্ছে না, এই জন্য নিতে হচ্ছে না, আই বিকেম কনফিডেন্ট। আমার মনে হয় 16-17 বছর আমিও যখন দেশের বাইরে 10 বছর ছিলাম, আমার কাছে অনেক প্রত্যাশা ছিল, আশা ছিল দেশে এসে অনেক কিছু করব, কিন্তু দেশে এসে যখন ইনপ্র্যাকটিক্যাল কাজগুলো শুরু করলাম, আমি কিন্তু কিছু কিছু এমন ডাইমেনশন পেলাম যেটা দেশের বাইরে থেকে আমি দেখিনি। একইভাবে আমার কাছে মনে হয় জনাব তারেক রহমানের কাছেও কিছু ডাইমেনশন আসবে, যেটা হয়তো একদম মানে গ্রাউন্ড রিয়েলিটি বলে একটা ব্যাপার থাকে। তো মিথিল ভাই, লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে সিন্ডিকেট আসলে পশ্চিমা দেশগুলোতেও, আপনিও যেখানে ছিলেন এবং আমি যেখানে বসবাস করি, সেখানেও কিন্তু পার্টি ইন অ্যান্ড পার্টি আউটসাইড পার্টি, সেখানে সিন্ডিকেট থাকে, এবং সিন্ডিকেটটাকে কিচেন ক্যাবিনেট বলা হয়, বিশেষ করে ব্রিটিশ পলিটিক্সে। তারপরে আমেরিকান পলিটিক্সে লবিস্ট গ্রুপ, পার্টিগুলোর ভেতরে এবং বাইরে, এবং এটা সাংঘাতিক রকমের আলোচিত বিষয় আর কি। তো বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগেই তো বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। সেই কারণে আপনি একাডেমিক হিসেবে, আমি বিএনপি অথবা অন্যান্য কোনো দলের অবস্থান সম্পর্কে বলছি না, বাংলাদেশের মতো দেশে অ্যাকচুয়ালি মানে কিভাবে সিন্ডিকেট ভাঙা যায়, এটা তো শুধু যে রাজনৈতিক দল তা তো না, ক্লাবে আছে, সামাজিক অর্গানাইজেশন আছে, ধর্মীয় এবং মসজিদ কমিটিতেও আছে। এই সিন্ডিকেট ভাঙার কোনো গবেষণা অথবা কোনো ধ্যান ধারণা কি আপনাদের একাডেমিক ইয়েতে আছে অথবা চিন্তা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং অধ্যাপক মিথিল, যদি একটু ছোট করে দেওয়া যায়, কারণ আরো বেশ কিছু টকিং পয়েন্ট আছে। আমি ছোট করে বলছি, আসলে হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি ব্লাইন্ড একমাত্র বিলিভ করতে পারি আমার বাবা মাকে, আর সবাইকেই কিন্তু আমার অবজারভেশনে রাখতে হবে, কারণ এই দুটো মানুষই আমাকে ভালোবেসে যাবে, আর সবাইকে কিন্তু আমি অবজারভেশনে রাখবো। প্রথমত হচ্ছে এইটা সবচেয়ে যেটা বড় প্রয়োজন হচ্ছে কাউকে ব্লাইন্ড চেক না দেওয়া, ব্লাইন্ড বিলিভ করা, সবসময় একটা অবজারভেশনে রাখা, কারণ মানুষ স্বভাবতই এই সুযোগটা নিতে চায়। যখন কেউ বুঝে যায় যে না, উনি তো আমাকে ব্লাইন্ড বিলিভ করে, তখনই কিন্তু এই সুযোগটা নিতে চায়। এবং এই সুযোগ সম্পর্কে আমার মনে হয় সজাগ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। যে মানুষটা আমার পাশে আছে, সেই মানুষটা আমাকে ব্ল্যাকমেইল করছে কিনা, সেই মানুষটা আমাকে সেল করছে কিনা, সেই মানুষটা কোনোভাবে আমাকে ব্যবহার করছে কিনা, সেটা আমাকে বুঝতে হবে। এবং নিশ্চয়ই এটা একজন নেতার আমার মনে হয় যে একটা বড় গুণ, এই মানুষগুলো আইডেন্টিফাই করা। হু ইজ দ্য রাইট পারসন হু ক্যান গিভ মি সাজেশন, এবং যিনি আমার পাশে থেকে সব সময় ওনার চিন্তা না, ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য না, দেশের জন্য, এবং আমাকে ভালোবেসে আমার কথাগুলো বলবেন, আমাকে ওন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সেই নেতাই আমাকে পাশে রাখা উচিত যিনি আমাকে ওন করবেন। এবং ওনিংটা হচ্ছে সহজ ভাষায় আমি বলে দিলাম, আমি পলিটিক্যাল ডায়ালগে যাইনি, কারণ আমার কথাগুলো আমরা আসলে যতটুকু আপনার কথা শুনেছি অধ্যাপক মিথিল, খুব চমৎকার করে আসলে আপনি ব্যাখ্যা করেছেন, এবং বোধহয় এই সময়ের জন্য এই বক্তব্যগুলো খুব প্রয়োজন ছিল। আমি আরেকটি ইস্যু নিয়ে কথা বলতে চাই,
জনাব আবুল হাসান রুবেল এবং একই সঙ্গে মোহাম্মদ আব্দুল সালাম দুজনের কাছেই, এবং আমি চাইবো শামসুল ইটম আপনিও এই আলাপের মধ্যে থাকেন, কারণ আজকে দুটো ঘটনা আমরা প্রতিবেদন আকারে প্রচার করেছি। প্রথমত হচ্ছে এনসিপি এবং জামাতে ইসলামী তারা খুব শীঘ্রই, এটা বলা যেতে পারে তাদের ভাষ্যমতে রোববার বা সোমবার তারা জোটবদ্ধ হওয়ার ঘোষণাটা দিয়ে দেবে, এবং আমরা সন্ধ্যার পরে খবর পেয়েছি গণ অধিকারের পরিচিত মুখ রাশেদ খান তিনি পদত্যাগ করেছেন, ধানের শীষে তিনি প্রতীক নিয়ে লড়বেন, এবং নুরুল হক নূর ব্যাখ্যাও দিয়েছেন, তিনি বলেছেন রাজনৈতিক কৌশলগত কারণে তিনি এই কাজটি করেছেন। আমি শুরুতে মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে ছোট একটি মন্তব্য জানতে চাই। রাজনীতির মধ্যে আমরা কি এটা চমক হিসেবে ধরবো, নাকি নতুন কোনো কৌশলগত পরিকল্পনা হিসেবে ধরবো, রাজনীতিবিদ হিসেবে আপনার একটা অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ? জি, সবসময় আমার টার্মে খালি ছোট হয়েই আসে। না, এবার থাকবে বড় করে। জি, সে সময় সময়ের হলো না। একটা বিষয় হলো যে সবচেয়ে বড় কথা যে সময়টা কোন সময় আমরা পার করতেছি, এই সময়টাকে যদি আমি বিশ্লেষণ করতে পারি এবং সময় অনুযায়ী যদি আমি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো। আর যদি সময়টাকে আমি প্রথম বিশ্লেষণ করতে না পারি, তাহলে তো আমি স্বাভাবিক একটা বন্ধাত্মর দিকে চলে যাব। এখন দেশটা কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রটা ফিরে পাইনি, একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা চলছি। কাজে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা দরকার, যে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি আমরা দীর্ঘদিন, এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে যেয়ে আমাদেরকে অনেক জীবন দিতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, এবং দেশেরও অনেকটা সময়, অনেকগুলো বছর চলে গেছে। কাজে এখন যদি মোটা দাগে বলতে চাই যে আজকে গণতন্ত্র বলি বা দেশটা বলি, এটা একটা পোস্টমর্টম এখন আছে। এখন যদি সত্যিকার অর্থে ডাক্তাররা বা রাজনীতিবিদরা এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে পরবর্তী পরে ওই পোস্ট অপারেটিভ থেকে বের হয়ে আসবে একটা বিকলাঙ্গ কিছু। কাজে এই সময় সিদ্ধান্তটা সবাইকে যেটাই নিতে হবে খুব ভেবেচিন্তে নিতে হবে, এবং কোনোভাবেই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। সেই কারণে বলবো যে দেখেন, আবার বারবার ঘুরে ঘুরে শহীদ জিয়ার নামে চলে আসে। কারণ শহীদ জিয়া এমন একটা সময় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, এবং রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি কিন্তু সমগ্র জাতির সামনে একটা আশার প্রতীক হিসাবে দাঁড়িয়েছিলেন মাত্র 3.5 বছরের মাথায়। তা এখন আমাদের তারেক রহমানের সামনে তার পিতার সেই লেসনটা আছে, সেটাকে যদি সে ফলো করে, তাহলে আমার মনে হয় অন্য কোনো দিকে আর তাকানো খুব একটা তার দরকার পড়বে না। যদি তার বাবার থেকে সেই শিক্ষাটা নেয় যে কি ওই অবস্থায় তিনি গণতন্ত্রটা কিভাবে ফিরিয়ে দিয়েছেন, যখন দেশের রাজনীতিটাই ছিল না, এক দল বাকশাল কায়েম করা হয়েছিল, সেখান থেকে তিনি আবার কিভাবে বহুদলীয় রাজনীতিটা ফিরে আনছেন, তাই না? যে জায়গায় গুম খুনের রাজত্ব ছিল, সেখান থেকে তিনি কিভাবে গণতন্ত্রটাকে ফিরিয়ে আনছেন। এখন সবচেয়ে বড় কথা হলো যে গণতন্ত্রটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এবং রাজনীতিটা যদি প্রকৃত অর্থে রাজনীতিবিদদের হাতে সেটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এবং রাজনীতির চর্চাটা যদি আসলে বাধাহীন আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎটা আমরা সুন্দর করতে পারবো। এখানে কি ছোট করে একটা বিষয় একটু আপনার অভিজ্ঞতা থেকে একটু ব্যাখ্যা করবেন? এটা এনসিপি জামাতের জোট হওয়া, ভোটের আগে জোট তৈরি হবে এরকমটা আমরা দেখেছি, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটা থাকে, কিন্তু সব ধরনের জোটের উদ্দেশ্যটা কি গণতন্ত্র পুনরুদ্ধারের যে মানসিকতা সেটা নিয়ে থাকে, নাকি ক্ষমতার জন্যও থাকে? না, এগুলো দুইটাই থাকে। ওইটা আপনার যেটা বললেন, এখানে তো স্বাভাবিক প্রথমত তো ক্ষমতার যাওয়ার জন্য এখন যে সমস্ত জোট হবে, সেই সমস্ত জোট তো অবশ্যই তারা কিভাবে তাদের সিট সংখ্যা বাড়াতে পারবে, তারা কিভাবে ক্ষমতায় যেতে পারবে, সেটা মাথায় রেখেই তারা করার জন্য চেষ্টা করবে। তবে সবটাই যে কার্যকর হবে সেটা তো ঠিক না, কারণ বাংলাদেশের জনগণ কিন্তু খুবই রাজনৈতিক সচেতন। এখন এই কারণে জনগণ কিন্তু কখনো ভুল করে না। আমরা রাজনীতিবিদরা বা একটা ক্লাস হয়তো ভুল করতে পারে, কিন্তু জনগণ কখনো ভুল করে নাই। সে অতীত থেকে 69, 70, 71, 75, তারপরে এর পরবর্তী 90, তারপরে 24, কখনো কিন্তু জনগণ ভুল করে নাই। এই কারণে বলবো যে এখন যেহেতু নির্বাচনের সময়টা আসছে, এখন সবচেয়ে বড় যেটা দরকার যে আমাদেরকে নির্বাচনটাকে করা। এই নির্বাচনটাকে যদি আমরা করতে পারি, তাহলে অন্তত গণতান্ত্রিক একটা
প্রসেসের মধ্যে আমাদের যাওয়ার একটা সুযোগ হবে। আর নির্বাচনটাই যদি আমাদের মধ্যে বিভিন্ন কারণে ব্যাহত হয়, তাহলে কিন্তু নির্বাচন আমাদের গণতান্ত্রিক প্রসেসটাকেই আমরা ফিরে পেতে আমাদের আরো পিছিয়ে যাবে, রাষ্ট্রটা আরো পিছিয়ে যাবে। কারণ এই মুহূর্তে আমি যেটাই করি না কেন, জোট করি বা আমি আন্দোলন করি বা আমি কথা বলি, সবকিছুর মধ্যে একটা জিনিস থাকতে হবে যে অন্তত মানে নির্বাচনটাকে যাতে আমি সুস্থ করতে পারি, সুন্দর করতে পারি, একটা গ্রহণযোগ্য করতে পারি, এবং সেই নির্বাচনটা যাতে ভালোভাবে হয়। আপনি যতই বলেন না কেন, পুলিশ বলেন, আর্মি বলেন বা আদার্স রাষ্ট্রীয় শক্তি বলেন, সবগুলোকে ব্যবহার করলেও হবে না যদি জনগণকে এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে যদি আমি সত্যিকার অর্থে সেভাবে উদ্বুদ্ধ করতে না পারি। আমাদের মধ্যে যদি খারাপ চিন্তা থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে ভালো কিছু করা সম্ভব হবে না। সেই কারণে সবার মধ্যে আজকে সেই ইনিশিয়েটিভটা আমাদের লাগবে যে আমরা নির্বাচনটা যাতে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই মুহূর্তে অন্তত সবাই যে দেখেন, আমরা যখন নির্বাচনের কথা বলছি, আমরা যখন 5ই আগস্টের পরে সরকারের কাছে বলছি একটা রোড ম্যাপ দেন, আপনি কতদিন সময় চান, কি কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে করতে চান, বিচারটা কিভাবে করবেন, এই পর্যন্ত কিন্তু সেই রোড ম্যাপটা দেন নাই। আর আমাদের সেই সময় নির্বাচনের কথা আজকে আপনারাই চিন্তা করে দেখেন, যদি 6 মাস বা 1 বছরের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যেত, আজকে রাষ্ট্রের যে অবস্থা, আজকে অর্থনৈতিক যে অবস্থা, আজকে সামাজিক যে অবস্থা, এই অবস্থার চেয়ে নিশ্চয়ই ভালো ছিল আমরা। হ্যাঁ, একদম। মানে যেটা আসলে 5 আগস্টের পর থেকে বারবার বলা হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ সংস্কারগুলো তাড়াতাড়ি শেষ করে একটা নির্বাচন দেওয়া, কারণ অনেক সিদ্ধান্ত আসলে নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াটা প্রয়োজন। আমি একটু সালাম ভাইকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, ছোট করে। জি, যে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকার, এটার তো রাজনৈতিক কোনো চরিত্র ছিল না, তত্ত্বাবধায়ক সরকারও ছিল না, এবং রাজনৈতিক দলগুলোর যে এথিক্যাল সাপোর্ট, এটাই ছিল বলতে গেলে ভিত্তি। তাহলে আপনারা তখন মানে অতি দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরতটাকে গুরুত্ব কম দিয়েছেন বলে কি এখন মনে হচ্ছে না? কারণ আপনারা তো সংস্কারকে অ্যালাউ করেছেন, এবং অজস্র সংস্কারের পথে বাংলাদেশ হাঁটতে হাঁটতে তারা যদি ক্লান্ত না হতো, তাহলে তো সংস্কার আরো 2-3 বছর চলতো। এটা আপনি যথার্থই বলছেন। উত্তরটা, আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার ইসের মাঝে আছে। আমরা কিন্তু সে সময় এই কথাটাই বলছি যে আজকে আপনি সংস্কার দেখেন, আমরা তো একটা 31 দফা একটা সংস্কারের জন্য আমরা দিয়েছিলাম, সেটা যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, কিন্তু সরকার আসার পরে কিন্তু সেটা একবার অন্তত ঘেটেও দেখলো না। এর জন্যই সে সময় আমরা এই কথাটাই বলছিলাম যে যত সময় যাবে তত, কারণ একটা ফ্যাসিবাদের মাথা আমরা বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু ফ্যাসিবাদের অন্য অংশগুলো তো সবই সমাজে তারা বহাল তবিয়তে আছে। এই জন্য তাদেরকে বহাল তবিয়তে রেখে আপনি একটা শান্তিপূর্ণভাবে সবকিছু ভালো একটা দিকে নিয়ে যাবেন, গণতন্ত্রটাকে ফিরিয়ে আনবেন, নির্বাচনটাকে সুন্দরভাবে করে ফেলবেন, এই আশা করাটাই তো বোকামি। সেই কারণেই তো আমরা সেই জিনিসটা সেই সময় থেকে বলে আসছিলাম। কিন্তু সেই সময় দেখেন, সেই সময় এই সরকারও কিন্তু বলছে, আরে রাজনীতিবিদরা 50 বছরে কিছু করতে পারে নাই, এই রাজনীতি আমাদেরকে অনেকে চায় 5 বছর থাকি। অর্থাৎ তাদের কথায়, তাদের ভাবভর্তি কিছু কিছু কথায় এমনভাবে প্রতিপক্ষ রাজনীতিবিদদের তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলছিল। তারপরেও কিন্তু আমরা বলছি যে না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা চাই এসে, যেমন আমরা এখনো চাই যে এই সরকারটাকে সফল হতে হবে। সফলটা হলো তখনই যদি সে একটা গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, একটা সুন্দর একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে সে দায়িত্বটা অর্পণ করে যেতে পারে। আমি এখানে জনাব আব্দুল সালাম একটু থামাই, বোধহয় বক্তব্যটা একটা ধারণা আমরা পেয়ে গেছি। আমি একটা ছোট্ট বিরতিতে যাব এবং জনাব আবুল হাসান রুবেল, আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ একটা দীর্ঘ সভা আপনি এখানে আছেন। তবে প্রশ্নটা একটু করে রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে জোট তৈরি হতে পারে, কিন্তু জোট তৈরি হওয়ার আগে যদি এই বার্তাটা দেয়া হয় যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি, আমরা এক সাইডে এসে একটা জোট তৈরি করছি, তাহলে অর্থটা কি দাঁড়ায়? মানে রাজনৈতিকভাবে এক ধরনের অস্থিরতা এইখান থেকেই জন্ম নেয় কিনা? আমি প্রশ্নটা নিশ্চয়ই আপনার কাছে করবো ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে আপনারা আছেন, আমার সঙ্গে আমার অতিথিরা আছেন, এবং এ পর্যায়ে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আপনার কাছে আসতে চাই, এবং শামসুল ইটো, আপনি তো আছেন এই পুরো আলাপে আমাদের সঙ্গে। আবুল হাসান রুবেল, একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই, মানে এনসিপি এবং জামাত ইসলামী জোট হবে, তারা মোটামুটিভাবে সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে, এবং আমাদের একটা বিশেষ প্রতিবেদন প্রচার হয়েছে এবং সেখানে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এটা রোববার বা সোমবার 28 বা 29 তারিখে এটা ঘোষণা তারা দিয়ে দেবেন। ঠিক আছে, কিন্তু যে বক্তব্যটাকে
দেয়া হলো সেটা হচ্ছে যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি একসাথে একটা জোট তৈরি করতে যাচ্ছি। এটা শুধু এই দুটো দলের জন্য না, যে কোনো দলের ক্ষেত্রে আসলে এই বক্তব্যটাকে কতটা গ্রহণযোগ্য হিসেবে আপনি মনে করেন যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি তাই জোট তৈরি করবো? কারণ আমি তো দেখতে পাচ্ছি যারা এখানে আছেন রাজনীতির মাঠে, ঐক্যমত্য কমিশনের ছাতার নিচে যারা ছিলেন প্রত্যেকেই তো জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থানে অংশীদার। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমার সহ আলোচকদের এবং আপনাদের সকলকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। প্রথমত আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এরকম কথা যদি তারা বলে থাকেন, মানে সেটা খুব সুস্পষ্টভাবে আমি বলতে চাই যে এটা হচ্ছে আসলে জুলাইকে ধারণ না করার একটা কথা, জুলাইকে নিয়ে পক্ষ বিপক্ষ সৃষ্টি করার একটা প্রচেষ্টা, যেটা আসলে এই জুলাই আন্দোলনে আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এখানকার সমস্ত ধরনের মানুষ, সমস্ত দলের মানুষ এবং বিভিন্ন শ্রেণী, ধর্ম, পেশা, লিঙ্গ, বর্ণ সমস্ত ধরনের মানুষ আসলে যুক্ত হয়েছিলেন এবং এক ধরনের জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। এই জাতীয় ঐক্য গড়ে উঠেছিল বলেই আসলে ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে। এবং আমরা দেখছি যে যদি এটা মানে তারা বলেন তাহলে সেটা হবে হচ্ছে এটা আসলে সুস্পষ্টভাবে একটা আস ভার্সাস দেম, অর্থাৎ আমরা এবং তারা হচ্ছে আদার এবং তারা হচ্ছে শত্রু, এইরকম যে বিভাজন, এই বিভাজন আমরা মানে আওয়ামী লীগ আমলে দেখেছি। এই বিভাজনেরই আরেকটা নতুন রূপ তারা হাজির করছেন, এটা বলা যায় খুব নিঃসন্দেহে। মানে এই ধরনের যে বিভাজনের জায়গা থেকে আসলে আমাদেরকে বের হয়ে এসে একটা জনগণের ভেতরকার যে ঐক্য, সেই জনগণের ভেতরকার ঐক্যটাকে অটুট করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার জন্যই আসলে আমাদের কাজ করা দরকার। এবং এই ধরনের বিভাজনের রাজনীতি আমাদের দীর্ঘ সময় ধরে আসলে যেভাবে ফ্যাসিবাদের কবলে আটকে রেখেছিল, যেভাবে আমাদের সমস্ত অর্থনীতির উপরে কয়েকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, যেভাবে রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছিল, যেভাবে পুরো ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেটা আমাদের খুব চাঞ্চল্যমান স্মৃতি। ফলে এই জায়গায় নতুন করে কোনো যদি এইরকম বিভাজনের জায়গা তৈরি করা হয়, এবং সেটা হবে আসলে খুবই জুলাইয়ের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা, এটা আমি মনে করি। এবং অবশ্যই এটা আসলে কাম্য না। শামসুল হক এটুকু কিছু যুক্ত করবেন? এই জুলাইয়ের ব্যাপারটা নিয়ে কিন্তু বারবার কথা হয়েছে, এবং এখন যে কথাটি আজকে এনসিপির একজন নেতা থাকলে বিষয়টা আরো ক্লিয়ার হতো। যেহেতু গণসংহতি আন্দোলন, আপনারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের যে সংস্কার বিষয়ক যে আলোচনাগুলো, কমন টেবিলে যে আলোচনাগুলো, ওখানে এই জুলাই চেতনা নিয়ে ঐক্য বিনষ্ট করা অথবা বিভক্তি করা, এই বিষয়গুলো কি আপনাদের কমন টেবিল টকে কখনো আলোচনায় স্থান পেয়েছিল কিনা, অথবা অ্যালার্ট দেওয়া হয়েছিল কিনা? সরি, এটা অবশ্যই আলোচিত হয়েছে এবং বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। আসলে আমরা প্রথম থেকে বারবার, এমনকি সরকারের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনায় বলেছি, সরকারের সাথে আলোচনায় বলেছি, এবং এখানে আমরা একটা প্রস্তাব করেছিলাম যে জুলাইয়ে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা রাজনৈতিক পরিষদ মতো গঠন করা, যা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের সহায়তা করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে আসলে কোনো বিশেষ পক্ষের না হয়ে যান, সেটার জন্য এটা আমরা প্রথম থেকে প্রস্তাব করেছিলাম। এবং ঐক্যমত কমিশনে এটা বারবার আমরা বলেছি যে আসলে ঐক্যমত্য, এই রাজনৈতিক ঐক্যমত্যটাই হচ্ছে যে কোনো ধরনের আমরা পরিবর্তন করতে চাই না কেন এই দেশের, তার ভিত্তি হচ্ছে এই ঐক্যমত্য। এইটা যদি ভেঙে যায় তাহলে আসলে দেশে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা যা যা বলা হচ্ছে, এটা কোনোটাই আসলে সম্ভব হবে না। এবং এটা অসম্ভব করে তোলাটার রাজনীতি হচ্ছে আসলে বিভক্তির রাজনীতিকে উস্কে দেওয়া। ফলে এইটা আমরা বারবার করে বলেছি। ছোট্ট সাপ্লিমেন্ট আছে, যদি আপনাদের আলোচনা এসে থাকে তাহলে স্বাধীনতার পরে যে জিনিসটা দেখা গেছে যে সারা জাতি করেছে, যুদ্ধ করেছে নিজ নিজ জায়গা থেকে, কিন্তু নেগেটিভ যেটা সেটা কিন্তু ভাগ করে দিয়েছিল, এবং ফলে অসংখ্য হাজার হাজার মুক্তিযোদ্ধা কিন্তু সরকারের হাতে, যেই সরকার নিজেও মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ছিল রাজনৈতিকভাবে, তাহলে যেটা ব্যাপারটা হয়েছে এখন, যেটা এই সময় বিশেষ করে একবিংশ শতাব্দীতে এসে পলিটিক্স অফ ন্যারেটিভস, মানে ন্যারেটিভের রাজনীতি, তাহলে আপনার দল কি মনে করছে, এটা কি তাহলে ন্যারেটিভ আকারে দাঁড় করিয়ে সামনে ওরকম একটা বিভাজনের দিকে আগাচ্ছে? ধন্যবাদ। আমরা এটা প্রথম থেকে মানে আসলে ৭১ প্রশ্নেও এটা আমরা বলেছি যে ৭১-এ
এখানকার মানুষের ভেতরে যে ঐক্য গঠিত হয়েছিল সেই ঐক্যকে ব্যবহার না করে বরং একটা নির্দিষ্ট দলের এখানে পুরোপুরিভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং ইতিহাসের বয়ানের উপরেও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এইটা আসলে আমাদের দেশকে এমন ভাবে পিছিয়ে দিয়েছে। জনগণের যে অগ্রণী ভূমিকা সেটাকে যেভাবে আসলে নস্যাৎ করা হয়েছে এবং জনগণের অগ্রণী ভূমিকাকে নস্যাৎ করে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি কিংবা দল তার উপরে সমস্ত কৃতিত্ব যেভাবে দেওয়া হয়েছে, তা এই দেশের যে সাধারণভাবে মুক্তিযুদ্ধের পরে যে বিকাশ হওয়ার কথা ছিল সেই বিকাশকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশে একটা নানান ধরনের, আপনারা জানেন যে একদলীয় শাসন হয়েছে, একটা দীর্ঘ সময় ধরে আমাদের এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা গঠিত হতে পারেনি। এই সমস্ত কিছুর মানে মূলে আসলে আছে সেই বিভাজনটা। এবং এখনো যদি আসলে এই ধরনের বিভাজনের রাজনীতি সামনে নিয়ে আসা হয়, আমি খুবই মানে সামনে একটা খুবই খারাপ সময়ের মানে আশঙ্কা দেখি। এই বিভাজনের রাজনীতিটা কোনোভাবে যদি জয়ী হয়, এই বিভাজনের রাজনীতি যদি বাংলাদেশকে আবারও নতুন করে আরেকটা মানে খাদে ফেলে দিতে পারে, তাহলে আসলে এটা খুবই মানে আমাদের, আমি বলবো যে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে এটা পরিপূর্ণভাবে বিপরীত। এবং এই জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে এই দেশকে একটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ করা, এর ভেতর দিয়ে নতুন জায়গা তৈরি করা, এই যে আস ভার্সাস দেম পলিটিক্স কে বাদ দিয়ে আমাদের একটা গণতান্ত্রিক সহনশীলতার রাজনীতিকে প্রতিষ্ঠিত করা, একদম মানে এই বিষয়টা নিয়ে তো এত বড় একটা অভ্যুত্থান হলো এবং কিছু মৌলিক বিষয়ে সবারই একটা ঐক্যমতে থাকা প্রয়োজন, যেটা একেবারে আদর্শিক জায়গা। কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা হতেই পারে, সেটাও একটা গণতান্ত্রিক সৌন্দর্য বোধে। কিন্তু সেই মৌলিক জায়গাটা যখন আলাদা হয়ে যায় তখন আসলে বিভাজনটা তৈরি হয়। এই জায়গাটার একটা সমাধানের পরামর্শ যদি দিতে পারেন অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, কারণ এই সমস্যাটা একটা দীর্ঘ সময় বাংলাদেশ গেছে, নতুন করে যেন সেই জায়গাটাতে না যেতে হয়, কি করণীয় ছোট করে? জি, ধন্যবাদ আপনাকে, যথার্থই বলেছেন। আসলে আমরা যে দেখেছি স্বাধীনতার পর মুক্তিযুদ্ধকে কিভাবে একটা দল নিজেদের সম্পত্তি বানাতে চেয়েছে এবং তখনই কিন্তু এই রাজনৈতিক কনফ্লিক্ট, পলিটিক্যাল কনফ্লিক্ট গুলো আমরা দেখেছি। নিজেদের সম্পত্তি ভাবা এই স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে একইভাবে আমরা যদি দেখি এই জুলাই আন্দোলনকে কেউ নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করে, তখনই কিন্তু সমস্যাটা সেখানে হয়। কারণ এই সম্পত্তি ভাবাটা হচ্ছে এই মুভমেন্টটাকে, এই আন্দোলনটাকে নিজে ক্যাপিটালাইজ করে এটার বেনিফিট গুলো নেওয়া। আমি স্পষ্টত যে কথাগুলো বলতে চাই, 52 যে ভাষা আন্দোলন ছিল এটা সবার আন্দোলন ছিল, বাঙালিদের পূর্ব পাকিস্তানের আন্দোলন ছিল এবং সে আন্দোলনের সাথে সবাই সহানুভূতি সম্পৃক্ত ছিল। একইভাবে 71 সবার আমি বলছি যারা রাজনৈতিক ভাবে বিরোধিতা করেছে তারা বাদে, এবং একইভাবে জুলাইয়ের আন্দোলনে এই ফ্যাসিস্টরা বাদে সবাই কিন্তু, আপনি দেখেন এই তরুণদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, পরবর্তীতে কিন্তু সবাই এই আন্দোলনের সাথে সহযোগিতা করেছে, সম্পৃক্ত ছিল রাজনৈতিক দলগুলো, আপাময় জনসাধারণ এবং খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই। এই অনেকটা যদি চলে আসে যে না, এটা আমাদের সবার অ্যাচিভমেন্ট, এটাকে নিয়ে যদি রাজনৈতিক ধারা হয়, তখন স্বাভাবিকভাবে ওই প্রশ্নটাই থেকে যায় যেটা আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেটা করেছে। এখন যদি কেউ করতে চায়, আলটিমেটলি তার অবস্থা কিন্তু সেরকমই দাঁড়াবে। আমি আসলে এই জায়গাটাতে এসে একটা বিরতিতে যাব, কিন্তু আমি বলছিলাম বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম কিন্তু তার আর একটা বড় পরিচয়, যেটা আমরা সবাই জানি, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ভিন্ন ন্যারেটিভ তৈরি করে এই যুদ্ধটাকে একটা নির্দিষ্ট দলের অংশ হিসেবে পরিচয় দিয়ে তরুণ প্রজন্মের কাছে সেটা যুগের পর যুগ ধরে নিয়ে যাওয়া এবং তার কি কুফল হতে পারে সেটা আমরা সবাই দেখেছি। এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো মোহাম্মদ আব্দুস সালাম, ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ৭১ জানারে, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবে। আগে জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম সহ আরও অনেকে। আমি জনাব মোহাম্মদ আব্দুস সালাম আপনার কাছে আসতে চাই। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা হিসেবে আপনি নিজে যখন দেখেন আপনার সেই যুদ্ধের সময়টা পার করার পর সেই মুক্তিযুদ্ধ নিয়েই আলাদা করে পরিকল্পিতভাবে একটা রাজনীতি হচ্ছে এবং যার পরিণতি ঠিক আজকে আমরা দেখতে পেলাম, এই জায়গাটা নিয়ে বলবেন, মানে জুলাইটা নিয়েও যেন এই রাজনীতি না হয়, সেই জায়গাটা আসলে কীভাবে শক্ত করা প্রয়োজন। এবং আমি জানি শামসুল লিটন আপনারও কিছু প্রশ্ন আছে। আমার একটাই প্রশ্ন সালাম ভাইয়ের কাছে,
যে আমরা যদি অতীতটা ভালো মতো বুঝতে পারি তাহলে বর্তমানে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সাংবাদিকদের না, আমি রাজনীতিদের কথা বলছি। আমরা তো মিডিয়েট করছি, তুলে ধরছি ইস্যুগুলো। সেদিন মুক্তিযোদ্ধারা 11টি সেক্টর এবং 3টি বিশেষ ফোর্স ছিল, তারা দেশে যুদ্ধ করেছেন এবং অনেক শরণার্থী শিবির থেকে বর্ডারগুলোতে এসে এসে যুদ্ধ করেছেন বিভিন্ন ইয়ে থেকে। তাহলে সেই যোদ্ধারা কেন সেদিনের পলিটিক্যাল পরিস্থিতির যে নেতৃত্বটি নিতে পারলেন না? এবং এখন সেই প্রশ্নটি প্রাসঙ্গিক এই কারণে, যেহেতু যুদ্ধ পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা জানি ইতিহাস থেকে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছ থেকে আজকে একটা ব্যাখ্যা যদি আমরা ছোট করে শুনি, মুক্তিযোদ্ধারা কেন, কারণ বিজয়ীরা তো ইতিহাস রচনা করে, বিজয়ীরাই পরবর্তী শাসন অথবা দিক নির্দেশনা তৈরি করে। সেদিনের বিজয়ীরা কেন জাতিকে সেই দিক নির্দেশনা, ঐক্যের দিক নির্দেশনা দিতে পারলেন না? ধন্যবাদ আপনাকে। এটা আমি সংক্ষেপে যদি অল্প কথায় বলতে চাই, তাহলে মুক্তিযুদ্ধটা যদি আরো কন্টিনিউ করতো, তাহলে মুক্তিযুদ্ধের নেতৃত্বটা কিন্তু আপনি যারা বললেন মুক্তিযোদ্ধাদের হাতেই থাকতো। তাহলে যুদ্ধ পরবর্তী সময় দেশ স্বাধীন হওয়ার পরে আর আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো যেত না। কাজে আমি যদি শর্টকাট মুক্তিযুদ্ধের পথে নিয়ে আসার একটা ফর্মুলার কথা বলি, তাহলে নিশ্চয়ই ভুল হবে না। তো যাই হোক, এটা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। তবে এতক্ষণ যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনায় আমি ফিরে যেতে চাই। সেটা হলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে এবং ব্যবসা করার কারণেই কিন্তু দেশটাকে তারা ধ্বংস করেছে। যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, দেশ স্বাধীন হওয়ার পরে তারা শুধু আওয়ামী লীগ আর শেখ মুজিব, এর বাইরে আর কিছুই দেখে নাই। তারা আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগ না করলেই রাজাকার। এই অবস্থায় দেশটাকে ভাগ করে ফেলছিল। ভাগ করার কারণে আমরা দেখেছি যে কিভাবে এই দেশের মানুষ, একটা দুর্ভিক্ষ আমরা দেখেছি, মানুষ না খেয়ে মারা গিয়েছে, অর্থনৈতিক কি অবস্থা দাঁড়িয়েছিল সেটা আমরা দেখেছি। এবং তার ফলশ্রুতি হিসাবে কিন্তু 75 ঘটেছিল। কিন্তু সেই 75-এর সেই স্পিডটাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারি নাই বলে পরবর্তী পর্যায়ে আবার ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিয়েছে আমাদের মধ্যেই কিছু ভুল রাজনৈতিক কারণে। আজকেও বলবো যে এতগুলো বছর, মনে করেন 90 আবার সেই অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরবর্তী সময় কিন্তু রাজনৈতিক দলগুলো সেটাকে ধরে রাখতে পারে নাই। একটাই কথা, যে আমরা সবাই বলি যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, কিন্তু আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আওয়ামী লীগের ওই শেখ মুজিবের পরে হাসিনার কিন্তু এই পরিণতি হতো না। আবার যদি ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে আজকে যে নতুন কথাটা আসতেছে যে জুলাইয়ের অভ্যুত্থানের ধারক বাহক হিসেবে নিজেদের কারা দাবি করতে চায়, তাহলে একই পথে আবার জুলাইটাকেও নস্যাৎ করার জন্য কিন্তু এটা একটা খণ্ডিত একটা ব্যবস্থা বলে আমি মনে করি। এখন সবচেয়ে বড়, আমি যেটা প্রথমে বলছি, যে এখন জাতীয় ঐক্যটা আমাদের খুব বড় দরকার। জাতীয় ঐক্যটা যদি ধরে রাখতে না পারি, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে পারবো না। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে না পারলে আবার এইরকম আরেক জুলাইয়ের অভ্যুত্থানের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। বারবার কি আমরা শুধু এটাই করে যাব? 71-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই সময় তো একটা স্বপ্ন ছিল। সেই সময় নর্ডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম যখন আমি যুদ্ধে যাই। তখন একটা স্বপ্ন ছিল যে আমার দেশ আমার হবে, কবে ঢাকায় ফিরে যাব, ফ্যামিলির কাছে ফিরে যাব, ঢাকা শহরে আর মিছিল হবে না, মিছিলে আর গুলি হবে না, পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না। একটা তরুণ বয়সে সেই স্বপ্নটা আমার ছিল, কিন্তু সেই স্বপ্নটা তো ধূলিসাৎ করে দিল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বের কথা বলে ক্ষমতায় আসীন হলো, তারাই কিন্তু সেটাকে ধূলিসাৎ করে দিল। এই জন্যই মুক্তিযুদ্ধটা যদি আরো দীর্ঘায়িত হতো, তাহলে কিন্তু তাদের আর ক্ষমতায় আসার, হ্যাঁ, এবং সেই পরিণতি কি হয়েছে সেটা তো আমরা দেখেছি 24 আগস্টে আমরা দেখতেছি, ভোগ করতেছে এখনো, যে একটা দেশ স্বাধীন হওয়ার পরে এতগুলো বছর, মানে তাই না, অর্ধ শতাব্দী পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন কিন্তু এখনো সেই স্বপ্নই রয়ে গেছে। আমি জনাব আব্দুল সালাম, আপনার কথার রেশ ধরেই আবুল হাসান রুবেল আপনার কাছে একটু আসতে চাই। মানে
খুব চমৎকার করে আসলে মোহাম্মদ আব্দুল সালাম বললেন যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং আমরা জানি যে সবাই এটা বলবে যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশে খোদ ইতিহাসই ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, ইতিহাস বিকৃত হয়, ইতিহাস গোপন করা হয়, যে কারণে আমরা দেখতে পাচ্ছিলাম এখন তারেক রহমান এবং তার পরিবারের যে তথ্যগুলো জানছিলাম সেটা গেল 15 বছর অনেকে জানেন নাই, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সেটা কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে বলে দেওয়া হলো তিনিই বঙ্গবন্ধুর হত্যাকারী, এমন একটা ন্যারেটিভ প্রচলিত হলো। এই যে ইতিহাসগুলোকে গোপন রাখা, বিকৃত করা, আপনার মনে হয় কিনা যদি এভাবে চলতে থাকে তাহলে ইতিহাস থেকে শিক্ষাটা নেবে কি করে তরুণরা? ধন্যবাদ। আমাদের দেশে যেটা হয়েছে, আসলে ইতিহাসকে একটা কারাগারে পরিণত করা হয়েছে। জি, ইতিহাসের কারাগারে আমরা বন্দী হয়ে আছি। ইতিহাসটাকে আমাদের মুক্ত করতে হবে। ইতিহাসকে আসলে এই যে দখলবাজি থেকে মুক্ত করতে হবে। ইতিহাসের উপরে যে দখলবাজি চলছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জনেরা যেভাবে আসলে দখলবাজি করছে, তার থেকে আসলে ইতিহাসের চর্চা শুরু করতে হবে। ইতিহাসের চর্চার জায়গা থেকে আমাদের আসলে দিশাটা আমরা সবসময় খুঁজে পাবো। ইতিহাসকে খণ্ডিতভাবে, বিকৃতভাবে উপস্থাপন করে ইতিহাসকে এমনভাবে আসলে সামনে নিয়ে আসা হয়, যারাই ক্ষমতায় থাকেন, বিশেষত আমি বলবো যে ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগ এবং তাদের বুদ্ধিজীবীরা, তারা যেমন একটা ন্যারেটিভ চালু করেছিলেন যে বঙ্গবন্ধু অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে এনেছিলেন। কিন্তু প্রকৃত ঘটনা যদি আমরা দেখি, যে তাহলে প্রকৃত ঘটনার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আসলে জাতি যখন অনেক এগিয়ে গেছে তখনও কিন্তু আসলে তাদের নেতৃত্ব দোদুল্যমান ছিল, বরং জাতির চাপেই তারা যতটুকু এগিয়েছে ততটুকু এগোতে পেরেছে। ফলে এই সমস্ত জায়গায় যে সমস্ত তরুণরা ওই সময় মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিলেন, আমার বাবাও তাদের ভেতরে একজন, আব্দুল সালামের মতো, তিনিও প্রায় কাছাকাছি বয়সেই যুক্ত হয়েছিলেন। এই তরুণদের আসলে তাদের তো আসলে পরবর্তীতে কাজই করতে দেওয়া হয় নাই ঠিক মতো। তাদেরকে যেভাবে আসলে আসলে পুরো জাতি গঠনে কাজে লাগানো যেত, সেটা করতে পারতেন যারা রাজনৈতিক নেতৃত্ব, তারা সেটা করেননি। বরং তারা পুরনো আমলাতন্ত্র, পুরনো ব্যবস্থা, পুরনো সমস্ত কিছু, পাকিস্তানি আমলের সমস্ত ব্যবস্থাকেই হাজির করলেন নতুন বাংলাদেশে। নতুন বাংলাদেশে এইভাবে পুরনো ব্যবস্থাগুলো হাজির করার ফলে আমরা একটা ভূখণ্ড পেলাম, স্বাধীনতা পেলাম, কিন্তু আমাদের যা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে এখানে মানুষ যুদ্ধ করলো, সেই সেগুলো আসলে পূরণ হয়নি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি সবশেষ মন্তব্যটা জনাব শামসুল আলম মিটন আপনার কাছ থেকে নিয়ে শেষ করব, সেটা হচ্ছে ইতিহাসের দখলবাজি মানে এটা রূপ কি? একদম ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর, কিন্তু আমি দুটো পার্টে বলি, জি 30 সেকেন্ড করে। প্রথমত, ইতিহাসবিদরা চর্চা করবে। রাজনীতিকদের কাজ হচ্ছে রাজনীতি করা, তাদের প্রচুর কাজ, তারা দয়া করে ইতিহাস চর্চা করতে আসবেন না, উৎসাহিতও করবেন না। বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় গবেষণা কেন্দ্র বানাবেন না, তাহলে অ্যাটলিস্ট আগামী 50 বছরে আমরা এই বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারবো, সামনে এগোতে পারবো। যেটা সবচেয়ে বেশি উপকৃত হবেন রাজনীতিকরা, ঠান্ডা মাথায় সুন্দর করে দেশ চালাতে পারবেন। দরকার নাই তো আপনাদের এত লোড নেওয়ার। দ্বিতীয়ত হচ্ছে, ইতিহাস বিকৃত করতে করতে এমন অবস্থায় চলে গেছে, দেখুন আজকে 100 জনকে জিজ্ঞেস করুন বাংলাদেশের নামটা কোত্থেকে এসছে। বাংলাদেশ হচ্ছে ডাক নাম, বাংলাদেশের আসল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইতিহাস এমনই পর্যায়ে গেছে যে এই নামটি মেজর জিয়াউর রহমান 26শে ডিসেম্বর অথবা 27 মার্চ যে ঘোষণা করেছিলেন কালুঘাট থেকে, সেখানে প্রথম এই বাংলাদেশের পুরো নামটা উচ্চারণ করেছিলেন। সেই নামটিকে, সেই মানুষটি যিনি যুদ্ধ শুরু করেছিলেন, যিনি 9 মাস যুদ্ধ করেছেন, পরিবারকে শত্রুপক্ষের গান পয়েন্টে রেখেছিলেন, যুদ্ধে পরাজিত হলে তিনি, তার পরিবার সকলেরই কী হতো আমরা জানি, যিনি এই নামটি দিয়েছিলেন, ইতিহাসের ওনার যে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের আসল নাম দেওয়া। আপনারা জানেন আমাদের প্রত্যেকে এখানে যারা আছি, প্রত্যেকের নাম যিনি দিয়েছেন তাকে আমরা বিশেষ শ্রদ্ধার সঙ্গে, আমাদের মুরব্বীদের একজন, যাকে আমরা সারা জীবন মনে রাখি। মানুষের জীবনে তিনি যে গুরুত্বপূর্ণ, জাতির জীবনে তিনি তেমনি গুরুত্বপূর্ণ। এতই লয়াল ছিল, তিনি যুদ্ধ শেষ করে সামরিক চাকরিতে চলে গেছেন, কোনো মন্ত্রিত্ব কিছুই না। তো এই ইতিহাস নির্মাণ দয়া করে ইতিহাসবিদদেরকে দেন। সাংবাদিক এবং রাজনীতিক এই দুই পক্ষ ইতিহাস নির্মাণ থেকে দূরে থাকলে আল্লাহর রহমতে আগামী 5 দশকে আমরা ইতিহাসকে
মুক্ত করতে পারবো। ধন্যবাদ। খুব চমৎকার এই মন্তব্য, এবং আপনার মন্তব্য দিয়ে আলাপটা শেষ করি, এবং অধ্যাপক মিথিল আপনার মন্তব্য নিতে পারলে সত্যি খুব ভালো লাগতো, কিন্তু সময়টা একেবারেই নেই। এবং অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক বলে রাখি, এতক্ষণ এই স্টুডিওতে আমার সঙ্গে ছিলেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। নিশ্চয় আগামীকাল দেখা হবে ৭১ জানালে আরও অনেক বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকবেন।